এটা হচ্ছে ওয়ালটনের Xenon সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন ওয়ালটন Xenon X91। এই ফোনটার বেশ কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে, আবার বেশ কিছু জিনিস আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আজকের ভিডিওতে ভালো মন্দ সবকিছু নিয়ে ডিসকাস করব Xenon X91 এর, এটার দাম কত এবং কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাও আজকের ভিডিও থেকে জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ডিজাইন। আমার কাছে এই ফোনের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে এটার ডিজাইন। প্রথমত আমার কার্ভড বডি বা কার্ভ ডিসপ্লে অনেক পছন্দ, যে কারণে হতে পারে আপনাদের কারো যদি কার্ভ ডিসপ্লে বা বডি পছন্দ না হয় তাহলে আবার এটা খুব একটা বেশি পছন্দ নাও হতে পারে। সো এটাকে 4D কার্ভ বলে, কারণ হচ্ছে চারপাশেই কার্ভ, এবং এইটার থিকনেসটা হচ্ছে 8.4 মিলিমিটার, বাট হাতে নিলে আমার কাছে এটা 7 মিলিমিটার বা তারও কম মনে হচ্ছে, যার ফলে হাতে নিয়ে একটা খুবই কমফোর্টেবল বা স্লিক একটা ফিল হয়, উইচ আই রিয়েলি লাভ। ফোনটা একটা কালারেই পাওয়া যাবে, এটার নাম হচ্ছে গ্রাফাইট গ্রে। পেছনের দিকে একটু হালকা ডিজাইন আছে, একটু সমুদ্রের নিচে যে গাছপালা থাকে না, ওইরকম একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে, উইচ লুকস রিয়েলি নাইস, একটা সুন্দর অ্যাকসেন্ট দিচ্ছে। উপরের দিকে ক্যামেরা হাউসটা আছে এবং ক্যামেরার এখানে 4টা সার্কেল আছে, যদিও ক্যামেরা 3টা, আর একটা হচ্ছে একটা নোটিফিকেশন লাইট। নোটিফিকেশন লাইটটা মূলত আপনি যখন চার্জে লাগাবেন তখন জ্বলবে, অথবা কোনো নোটিফিকেশন আসলে জ্বলবে, বাট আপনাকে ফোন উপর করে রাখতে হবে। এটাকে সুন্দর নাম দিয়েছে তারা একটা, সেটা হচ্ছে ব্রিদিং রিমাইন্ডার। আর ব্যাকপার্টটা প্লাস্টিকের, তবে হাতে নিলে খুব একটা চিপ ফিল হয় না, মোটামুটি প্রিমিয়াম ফিলিং দেয়। একটা জিনিস আমি মিস করছি এই ফোনটাতে, সেটা হচ্ছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। অলদো 8.4 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, আমার মনে হয় 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা দেওয়া এখানে জরুরি ছিল, বাট তারা সামহাও দেয় নাই। এবং নিচের দিকে সিমে একটা পিন আছে যেখানে ডুয়েল সিম সাপোর্ট করবে, প্রাইমারি মাইক্রোফোন আছে, USB-C পোর্ট আছে এবং সিঙ্গেল বটম ফেসিং স্পিকার আছে। এটা একটা মোনো স্পিকার এবং স্পিকারের কোয়ালিটিও আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, খুব একটা বেশি লাউড না, আবার সাউন্ড কোয়ালিটিটাও আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ হতে পারতো। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, হুইচ ইজ এ গুড থিং। ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন আছে, আর বাম পাশে কিছুই নেই। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চ। এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং 360 হার্জ হচ্ছে এটা টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লেটা পুরাপুরি কার্ভড, যার ফলে আপনি যখন হাতে নেবেন পুরো ফোনটাকেই ডিসপ্লে মনে হবে। উপরের দিকে ক্যামেরা কাটআউটটাও ছোট এবং নিচের দিকের যে চিন আছে সেটাও একদম নাই বললেই চলে, যার ফলে এই ডিসপ্লেটা এই ফোনের সেকেন্ড বেস্ট জিনিস বলে মনে হয়েছে আমার কাছে। এবং এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, টাচ রেসপন্সও খুবই ভালো, সেই সাথে এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশন আছে। মিডিয়া কনজামশনের সময়ও আমি খুব ভালো ফিল পেয়েছি। 120 হার্জের স্মুথনেস সহ ওভারঅল এই ডিসপ্লেটা আমার কাছে ফার্স্ট ক্লাস লেগেছে। যদি আপনি কার্ভ ডিসপ্লে অপছন্দ না করেন তাহলে এই ডিসপ্লেটা পছন্দ না হওয়ার মতো আমি কিছুই দেখছি না। সামনে যাওয়ার আগে আপনাদেরকে এই ফোনের দামটা বলে দেই। এইটা 12256 GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটাই ভেরিয়েন্ট, এবং দাম হচ্ছে 30,999 টাকা, মানে 31,000 টাকা। এবং 31,000 টাকায় এই ফোনটাতে যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G100। G100 প্রসেসরটা আগেও আমরা বেশ কিছু ফোনে দেখেছি, এবং এইটা G99 থেকে যে খুব বেশি ইমপ্রুভড তা না, একদম 19-20 বলা যায়, এবং এটার পারফরমেন্সও আমরা সেরকমই রেজাল্ট পেয়েছি। ডে টু ডে লাইফে আপনি পারফরমেন্সে তেমন কোনো প্রবলেম পাবেন না, মাল্টিটাস্কিং খুব ইজিলি করতে পারবেন, ইভেন হেভি মাল্টিটাস্কিংও এটা দিয়ে ইজিলি করা যাবে, যেহেতু 12 GB র্যাম আছে। সেই সাথে আপনি যদি অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের কথা বলেন সেটাও খুব ফাস্ট ছিল, এবং ওয়ালটনের এই ইউআইটাতে অ্যানিমেশনগুলো বেশ স্মুথ ছিল। সো ওভারঅল ফোনটাকে খুব স্ন্যাপি ফিল হচ্ছিল ডে টু ডে লাইফে। বাট গেমিংয়ে গেলে আপনি পারফরমেন্সের ড্রপ দেখবেন। যে প্রাইসে এই ফোনটা পাওয়া যাচ্ছে সেই প্রাইস বিবেচনায় গেমিং পারফরমেন্স আরও ইমপ্রুভ হতে পারতো। এটা দিয়ে আমরা পাবজি এবং কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো খেলেছি, এবং এগুলো মিডিয়াম সেটিংয়ে আপনি খেলতে পারবেন, তাও মাঝে মধ্যে ফ্রেম ড্রপ দেখতে পারবেন। বাট আমার মনে হয় এই প্রাইসে আরেকটু বেটার এসওসি দিলে গেমিং পারফরমেন্সটা আরেকটু বেটার হতো। যাই হোক, যদি আপনি ডেইলি ইউসেজের জন্য নিতে চান দেন ইটস ওকে, বাট আপনি যদি একজন হার্ডকোর গেমার হন তাহলে আপনাকে রিকনসিডার করতে হবে। আউট অফ দ্য বক্স এটাতে Android 14 আসে, যেটা 15-এ আপগ্রেডেবল। এখনও পর্যন্ত আপডেট আসে নাই, আমার হাতে সপ্তাহখানেক ধরে আছে ফোনটা, হয়তো কিছুদিন পরে আপডেট চলে আসবে। তবে আমার মনে হয় আউট অফ দ্য বক্স 15 দিয়ে দিলে আরেকটু ভালো হতো। সেই সাথে এতে DDoS 15 দেওয়া হয়েছে, যেটা বেশ ক্লিন স্টক লুকে লাইক একটা ইউআই, খুব একটা বেশি ব্লোটওয়্যার নাই, এবং আপনি অনেক বেশি ফিচারও এটাতে পাবেন না। মিনিমাল একটা ইউআই, যেটা আমার কাছে ভালো লেগেছে। পারফরমেন্সে এই মিনিমাল ইউআইটা একটা ভূমিকা রাখে। এবার চলে আসি ক্যামেরায়। সো পেছনে 3টা ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারিটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, এটা সনি IMX682 সেন্সর, এবং সাথে 2টা জাস্ট অক্সিলারি লেন্স দেওয়া হয়েছে, যেগুলো খুব একটা কাজের না। সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পেছনের ক্যামেরার ছবির কোয়ালিটির কথা যদি বলি, ব্রড ডে লাইটে তোলা ছবিগুলোতেও আমরা খুব বেশি একটা ডিটেল বা শার্পনেস দেখতে পাই নাই। ছবিগুলো একটু সফট ছিল এবং মাঝে মধ্যে একটু নয়েজি হয়ে যাচ্ছিল, অলদো ভালো লাইট ছিল। বাট ক্ষেত্র বিশেষে ছবি ভালো আসছিল, বাট ছবি একটু বেশি স্যাচুরেটেড ছিল, কালারগুলো একটু বেশি পাঞ্চি, একটু বেশি ভাইব্রেন্ট লাগছিল দেখতে। এটা অনেকেই পছন্দ করতে পারে, বাট আমার মনে হয় যে যদি একটু ন্যাচারাল কালার বা ট্রু টু লাইফ কালার প্রোভাইড করা হয় তাহলে বরং ছবি দেখতে আরও বেশি সুন্দর লাগে। এর বাইরে এটার পোর্ট্রেট মোডে মিডিয়াম
কোয়ালিটির ছবি আপনি ক্যাপচার করতে পারবেন, খুব একটা খারাপ না, আবার খুব আহামরি ভালোও বলা যাবে না। পোর্ট্রেট ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টি হয়ে যায়, তবে সাবজেক্ট সেপারেশন বা ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেস সেগুলো ঠিকঠাক আছে। লো লাইটে একদমই অ্যাভারেজ পারফর্ম করে এই ফোনটি, ডিটেলের পরিমাণ একদমই কমে যায় এবং ভালো রকমের নয়েজও থাকে ডার্ক এরিয়াগুলোতে। ফ্রন্ট ক্যামেরার সেলফিগুলো পেছনের ক্যামেরার মতোই খুব একটা ইমপ্রেসিভ ছিল না, আবার একেবারে ফেলনাও ছিল না। আপনি যদি ভালো লাইটে ছবি তুলেন তাহলে চালিয়ে নেওয়ার মতো কোয়ালিটি পাবেন। দেন এগেন আরেকটু বেটার ডিটেল আমি এক্সপেক্ট করেছিলাম 32 মেগাপিক্সেলের এই সেন্সর থেকে। সামনের ক্যামেরা দিয়েও আপনারা পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, পেছনের মতোই, সামনে একটু বেশি কন্ট্রাস্টি হয়ে যায়, ব্ল্যাকগুলোকে একটু বেশি ব্ল্যাক বানায় ফেলে, মানে ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হতে পারতো। ভিডিওতে সর্বোচ্চ 2K 30 FPS এর অপশন আছে, আর 1080 60 FPS পর্যন্ত আপনারা রেকর্ড করতে পারবেন। স্যাডলি কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন নাই, তাই ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। আপনি যদি খুব স্টেবল হাতে ভিডিও করতে পারেন তাহলে ভালো ভিডিও পাবেন, আদারওয়াইজ একটু শেকি হবে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু ফ্রন্ট ক্যামেরাতেও 2K 30 FPS এর অপশন পেয়ে যাবেন পেছনের ক্যামেরার মতোই। না, ওভারঅল যদি আমি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে প্রথমত বলবো 31,000 টাকা দামের একটা ফোনে একে তো আলট্রাওয়াইড শুটার নাই, যেটা এখন মানে মিড রেঞ্জের প্রায় সব ফোনেরই একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে আলট্রাওয়াইড শুটার রিমুভ করে দিচ্ছে। এটা নিয়ে আমরা ডেডিকেটেড একটা ভিডিও বানাতে পারি যে কেন তারা আলট্রাওয়াইড রিমুভ করে দিচ্ছে, সেটার একটা এক্সপ্লেনেশন আছে। বাট তারপরেও আমরা হতাশ যে আলট্রাওয়াইড শুটার দেয় নাই, কোনো টেলিফোটো লেন্সও এটাতে নাই, এবং প্রাইমারি ক্যামেরার কোয়ালিটিও খুব একটা ইমপ্রেসিভ ছিল না, মানে অ্যাভারেজ মানেরই ছিল। এইবার চলে আসি ব্যাটারিতে। সো এই ফোনটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে এবং বক্সের ভেতরে 33 ওয়াটের একটা চার্জার আছে, USB-C to C কেবলও দেওয়া আছে বক্সের ভেতরে। এবং এই ফোনটাকে আপনি যদি চার্জ দেন তাহলে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ হতে। আর ফুল চার্জ হয়ে গেলে বেশ ভালো ব্যাকআপও দেয় এটা। আপনি যদি লাইট টু মডারেট ইউজ করেন তাহলে পুরো দিন ইজিলি পার করতে পারবেন, আর একটু হেভি ইউজ করলে হয়তো বা দিন শেষে আপনাকে একটু চার্জ দিতে হতে পারে। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট, চার্জিং স্পিড নিয়েও কোনো কমপ্লেন নেই। তবে এখানে একটা ভালো দিক হচ্ছে এই ফোনটাতে বাইপাস চার্জিং সাপোর্ট করে, তার মানে আপনারা যদি কেউ চার্জে লাগিয়ে গেম খেলেন তাহলে এই ফিচারটা কিন্তু খুবই ইউজফুল হবে। চার্জে লাগিয়ে গেম খেললে ব্যাটারি চার্জ না হয়ে ডিরেক্টলি মাদারবোর্ডে পাওয়ার চলে যাবে, যার ফলে ব্যাটারির হেলথ অনেক বেশি দিন টিকবে এবং আপনার ফোন গরমও কম হবে। এছাড়া এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা পজিশনটা একটু নিচের দিকে, বাট যদি রিচ করতে পারেন তাহলে বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক হচ্ছিল অলমোস্ট এভরি টাইম। আর এটাতে IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। সেই সাথে সফটওয়্যার সাইডে এটাতে ডাইনামিক আইল্যান্ড, আইফোনের যে ডাইনামিক আইল্যান্ড আছে সেরকম ফিচার এটা তো দেওয়া হয়েছে। এছাড়া দরকারি সব ধরনের সেন্সর এটাতে আছে, নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল, আর কোনো ধরনের প্রবলেম আমি এই ফোনটাতে খুঁজে পাইনি। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে প্রথমেই এই ফোনের দামটা নিয়ে কথা বলতে হয়। 31,000 টাকা প্রাইস, যেই প্যাকেজ অফার করছে এই প্যাকেজে দামটা আরেকটু কম হলে ভালো হতো, আরেকটু না আরও বেশ খানিকটা কম হলে ভালো হতো। আর যদি এই দামেই দেওয়া হয় তাহলে বেশ কিছু জায়গাতে কমতি আছে, সেগুলো হচ্ছে 3.5mm অডিও জ্যাক নাই, স্টেরিও স্পিকার নাই, সেই সাথে ক্যামেরা আরেকটু বেটার হতে পারতো এবং পারফরমেন্সও আরও বেটার হতে পারতো। আপনাদের মতে এই ফোনের প্রাইস কত হওয়া উচিত ছিল বা কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল সেটা একটু কমেন্টে জানিয়ে দেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।